শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি সন্দেশখালী। একদম ঠিক শুনেছেন, সেই সন্দেশখালী বর্তমান দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে ইলেকশন কমিশন পরিষ্কার চক্রান্ত করছে যে পশ্চিমবাংলায় বিজেপি সরকারকে আনতে হবে। তাহলে কি করতে হবে? যেসব বিধানসভাগুলো বিজেপি জিততে পারে সেই সব বিধানসভায় বিজেপি বিরোধী ভোট যে কোনো প্রকারে বাতিল করে দিতে হবে, তাদের নাম কেটে দিতে হবে। আর যেসব বিধানসভাকে বিজেপি পাখির চোখ করেছে তার মধ্যে অন্যতম কিন্তু এই সন্দেশখালী। আমরা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন বিধানসভাগুলো, যেসব বিধানসভায় যে বিজেপি জিততে পারবে না বা সংখ্যালঘু ভোট ফ্যাক্টর, সেই সব বিধানসভায় কিন্তু সমস্যা হচ্ছে না। হচ্ছে কোন জায়গায়? যেসব বিধানসভাগুলো বিজেপি জিততে পারে। আর একবার বলি যে সেই ক্ষেত্রে কিন্তু এই সন্দেশখালীর নাম রয়েছে। এই সন্দেশখালীর বেশ কিছু মানুষের, বলতে গেলে হাজার হাজার মানুষের নামের পাশে লেখা রয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তারা ভারতের নাগরিক নন। এবং শয়ে শয়ে মানুষ তারা অভিযোগ করছেন যে আমরা জীবিত রয়েছি, আমাদের ভোটার লিস্টে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। 1995 সালে আমাদের ভারতের নির্বাচন কমিশন টিএন সেশন পরিচয়পত্রের সঙ্গে ছবি লাগিয়ে এই যাদের স্বীকৃতি দিয়েছে, আর 1 মিনিটে ফর্ম 7 ফিল আপ করে তার নামে অভিযোগ করে তার নামটা কেটে দেওয়া হচ্ছে যে তিনি ভারতের নাগরিক নন। এত আলখেল্লা, এত হাস্যকর ভারতের সংবিধান বা ভারতের নির্বাচন কমিশন হতে পারে না। এই সন্দেশখালীর বহু মানুষের নাম কেটে দিয়েছে বা তাদের নামের পাশে নট ইন্ডিয়ান সিটিজেন বলে লিখে দেওয়া হয়েছে। আর তাদের সাহায্য করতে মানিক ফকিরের নেতৃত্বে কলকাতা হাইকোর্টের যেমন আইনজীবীরা আসছেন, তেমন বিশিষ্ট সমাজসেবীরা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সমাজসেবী রাজীব কান্তি রায়, তিনিও এসছেন সাহায্য করতেন। তার প্রতিক্রিয়া কি শোনানোর চেষ্টা করব। একদমই, এটা যে আমরা অনেক দিন ধরে বলে আসছি, এই কথাটা প্রমাণিত হয়ে গেছে আজকে নয়। বিহারেতে যখন এসআইআর হয়েছিল গত বছর, তখন এটা প্রমাণিত হয়ে গেছে। বিহারেতে বিজেপি বিরোধী যে বুথগুলো ছিল, যে বুথগুলোয় প্রধানত বিরোধী ভোটার, বিজেপি বিরোধী বা বিজেপি জোটের বিরোধী ভোটার যে বুথগুলোয় বেশি ছিল, সেই বুথগুলো থেকেই বেশি পরিমাণে এই এসআইআরে নাম বাদ গেছে। আমরা দেখেছি বিহার একটা 7 কোটি জনসংখ্যার রাজ্য, সেখান থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সেই দিনই কিন্তু আমরা বলেছিলাম, মানিক ফকির বহু বছর ধরে বলে যাচ্ছে বিজেপি এই সিএ, তারপর এই এনআরসি, এইসব করে ভারতীয়দের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র করছে। তার মধ্যে মূল লক্ষ্য অবশ্যই সংখ্যালঘু। আজকে মানিক ফকিরের কথাটা এই যখন এসআইআর হচ্ছে, সেটা একেবারে জলজল করছে, সত্যি প্রমাণিত হয়ে গেছে। আমরা এখানে এসেছি কোনো রাজনীতি করার জন্য আসিনি। আমরা এখানে এসেছি দুটো কারণের জন্য। প্রথমত, মানবিকতার তাগিদে এসেছি, যাতে মানুষ যারা বিপদে পড়েছে, যারা আজকে হাহাকার করছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। এটা মানুষ হিসাবে একটা নৈতিক কর্তব্য। কারণ আজ থেকে হয়তো বেশ কয়েক বছর পরে আজকে যাদের এই নাম বাদ যাচ্ছে, তাদেরকে যদি আজকে আমরা বাঁচাতে না পারি, তাহলে তারা বা তাদের পরবর্তী প্রজন্ম যখন হাহাকার করতে করতে মৃত্যুমুখে ঢলে পড়বে, তখন তারা আমাদেরকে প্রশ্ন করতে পারে যে যখন তোমার সহনাগরিকরা বিপদে পড়েছিল তখন তোমরা কি করছিলে। আমরা অন্তত এই জিনিসটা ভবিষ্যতের কাছে এই উত্তরটা দিতে পারবো যে সেই দিন আমরা পথে ছিলাম, আমরা আমাদের সহনাগরিকদেরকে একা একা হারিয়ে যেতে দিইনি, আমরা লড়াই করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে সেই লড়াইয়ে একদিন জিত সত্যেরই হবে। আর তার সঙ্গে আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমরা নিজেরাও জানি না যে কারা কারা নাগরিক থাকতে পারবে, কারা কারা থাকতে পারবে না। বিজেপি এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রটা অবশ্যই যারা সংখ্যালঘু মুসলিম রয়েছে তাদের লক্ষ্য করে তো বটেই, তার সঙ্গে আমি বলছি বৃহত্তর ষড়যন্ত্র কেন? কারণ বিজেপি এইটা করছে বাঙালির এথনিক ক্লেনজিং করার জন্য, অর্থাৎ গোটা বাঙালি জাতিটাকেই ভারতবর্ষ থেকে মুছে দেওয়ার জন্য, বাঙালি জাতিটাকেই আবারও উদ্বাস্তু বানানোর জন্য বিজেপি এই জিনিসটা করছে। আমাদের লড়াই সেই
এই যে বিজেপির ষড়যন্ত্র, এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য, এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমাদের লড়াই। তাই আমরা শুধু এই সন্দেশখালিতে নয়, মানিক ফকির সারা বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে ছুটে যাচ্ছে। দেখুন, শহরাঞ্চলে যারা বিপদে পড়ছে বা যারা বিপদে পড়বে তাদের কথা অনেক যারা বড় বড় মিডিয়া রয়েছে সন্ধেবেলা ঘণ্টাখানেক ধরে নানা রকম আড্ডা মারেন টিভি চ্যানেলেতে বসে, তাদের হয়তো দু চারটে কথা সেই সব মিডিয়াতে শোনালেও শোনাতে পারে। কিন্তু এই যে গ্রাম বাংলায় সাধারণ মানুষেরা রয়েছে, যারা নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, খেটে খাচ্ছে, তাদেরকে যদি এই এসআইআর করে তাদের যদি বেনাগরিক করে দেওয়া হয়, তাদের কি অবস্থা হবে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কি অবস্থা হবে? পুরো প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাবে। সেই মানুষগুলোর কথা এই আপনাদের মতো যারা সংবাদ মাধ্যম রয়েছে, আপনাদের মতো যারা একেবারে গ্রামগঞ্জ থেকে উঠে আসা মানুষদের খবর দেখান, তাদের মধ্যে দিয়েই তো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো, সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে পৌঁছে দেবো। আর আমরা চেষ্টা করছি যে অন্তত এই মানুষগুলোর পাশে একটু দাঁড়ানোর, যাতে তারা লড়াই করার সাহসটা পায়। দেখুন, এই লড়াইটা কেউ একা জিততে পারবে না। এই লড়াইটা, এই যে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ চলছে, একজন ব্যাটার, একজন ব্যাটসম্যান খুব ভালো রান করলো, সেঞ্চুরি করলো, তাহলেই কি ম্যাচ জিতে যাব আমরা? না, পুরো টিমটাকে ভালো খেলতে হবে। এইটা একটা লড়াই, এই কোনো লড়াই একা জেতা যায় না। এই লড়াইটা আমাদেরকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবেই জিততে হবে। সেই ঐক্যের বার্তা দেওয়ার জন্যই আমরা আজকে এখানে এসেছি মানিক ফকিরের নেতৃত্বে। আপনি একজনের মহাপুরুষের নাম বললেন, টি.এন. সেশন। ভারতবর্ষের নির্বাচন কমিশনার হিসাবে অনেক বিখ্যাত মানুষ বসেছেন, সে সুকুমার সেন থেকে শুরু করে টি.এন. সেশন। তারা ছিলেন বলেই ভারতবর্ষের গণতন্ত্র আজকে এত মজবুত গণতন্ত্র হয়েছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হয়েছে। আর আজকে যে চাটুকারটা ওই নির্বাচন কমিশনারের চেয়ারে বসেছে, সে নির্বাচন কমিশনার নয়, সে ওই নির্বাচন কমিশনের চেয়ারটাকে অপবিত্র করেছে। সে একটা দালাল। এই জ্ঞানেশ কুমার, সে কোনো নির্বাচন কমিশনার নয়, সে বিজেপি আরএসএসের দালাল। সে আজকে যা করছে, এটা সে করছে বললে ভুল হবে। যে কথাটা তার বস ওই নরেন্দ্র মোদী আর অমিত শাহ বলে দিচ্ছে, বিজেপি আরএসএস যা বলে দিচ্ছে, ও হচ্ছে ম্যানেজার, ও শুধু এক্সিকিউট করছে। ওকে বলে দেওয়া হয়েছে বাংলা থেকে একেবারে পাইকারি হারে মুসলিমদের নাম বাদ দিতে হবে, বাঙালিদেরকে নাম বাদ দিতে হবে ভোটার তালিকা থেকে, বাঙালিদের বেনাগরিক করতে হবে, মুসলিমদেরকে উৎখাত করতে হবে, উদ্বাস্তু করতে হবে। সেই লক্ষ্য নিয়ে ও আজকে এই এসআইআর এর নাম করে এই নির্যাতন করছে। আজকে একে নির্বাচন কমিশনার বলবেন, একে বলুন নির্যাতন কমিশনার। এ বাঙালিকে, বাংলার মুসলমানকে, বাংলার হিন্দুকে এ নির্যাতন করে চলেছে নিরন্তর। এই নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। ওরা চক্রান্ত তো করছে কিছু একটা ক্যালকুলেশন করে, ওরা অঙ্ক কষে এই চক্রান্তটা করছে, কিন্তু আমাদেরকেও লড়াই করতে হবে। আপনি লড়াই শুরুর আগেই যদি ভেবে বসেন যে বিরোধী পক্ষ জিতে যাবে, তাহলে তো আপনি শুরুতেই হেরে বসে রয়েছেন। কোনো সৈনিক যুদ্ধে নামার আগে এটা ভাবে না যে সে যুদ্ধে জিততে পারবে কি পারবে না। আপনার কাজ হচ্ছে যুদ্ধ করা। আমরা সেই যুদ্ধটা করছি, আমরা সমস্ত সাধারণ মানুষকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে সেই যুদ্ধটা করব। আর আমরা এটা বিশ্বাস করি, ওপরওয়ালা যেই থাকুক, সে ভগবান হোক, আল্লাহ হোক, গড হোক, আমাদের সঙ্গে রয়েছেন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের কাজটা করি, তাহলে অবশ্যই ওপরওয়ালা আমাদের পাশে আছেন এবং আমরা সেই যুদ্ধ জিতবই। দেখুন, আজকে আমাদের এখানে একটা আইনি ক্যাম্প আমরা করছি, কারণ এই লড়াইটার মধ্যে একটা বড় অংশ কিন্তু আইনগতভাবে লড়তে হবে। এবং গ্রামের সাধারণ মানুষ, শুধু গ্রামের সাধারণ মানুষ কেন, শহরেরও ও অ্যাজ এ হোল সাধারণ কজন মানুষ আইন ব্যাপারটা বোঝে বলুন তো? আইন, রাজনীতি, অর্থনীতি, এইসব ব্যাপারগুলো তো নেতারা আমাদেরকে বুঝতে কখনোই দেয় না। সেই আইনের বিষয়ে আমরা যদি সাধারণ মানুষকে একটুখানি সচেতন করতে পারি, তাহলে একেবারে তাদেরকে বোকা কেউ বানাতে পারবে না। আমরা সেই আইনি সহায়তাটা দেওয়ার জন্যই এখানে এসেছি, তাদেরকে সচেতন করে দেওয়ার জন্য। আর তার সঙ্গে তাদের পাশে আমরা থাকব, যাতে আইনগতভাবেও
তাদের এই লড়াইতে আমরা সহযোগিতা করতে পারি। কারণ এই লড়াইটা যেমন এদেরকে সাধারণ মানুষকে কাগজ নিয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দৌড়োদৌড়িও যেমন করতে হবে, তার সঙ্গে আইনগত লড়াইটা আদালতেও করতে হবে। সেই লড়াইটা একটা সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে করা সম্ভব? আপনি বলুন। আইনগত লড়াই করার জন্য যেমন কিছুটা আইনের জ্ঞানগম্যি থাকারও দরকার, তার সঙ্গে অর্থনৈতিক ব্যাপার সব কিছুই দরকার। সেই জিনিসটা আমরা চেষ্টা করছি তাদেরকে একটু সহায়তা দিয়ে, যাতে তাদের এই হ্যারাসমেন্টটা, এমনি নির্যাতন কমিশন এত নির্যাতন এত হ্যারাসমেন্ট করে চলেছে, আমরা চেষ্টা করছি যাতে তাদের এই হ্যারাসমেন্টটা কিছুটা আমরা লাঘব করতে পারি। তাহলে তারা কিছুটা বল পাবে এই লড়াইটা করার জন্য।